যে কোনো বয়সে যে কোনো মানুষ সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং সুশৃঙ্খল জীবনযাপন করাটা তার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন পাবলিক হেলথ এক্সপার্ট তার জনস্বাস্থ্যের বিভিন্ন বিষয় এবং সেই সাথে বিভিন্ন রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা কিভাবে নিতে হয় এবং সেই সাথে একজন পুষ্টিবিদ শুধুমাত্র ওজন কমানোর জন্য কিন্তু নয়, সেই সাথে থেরাপিউটিক ডায়েটের মাধ্যমে ডিজিজ ওয়াইজ কীভাবে সায়েন্টিফিক ওয়েতে ডায়েট প্রেসক্রাইব করে থাকেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর অনুপম হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ইন্টারন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কনসালটেন্ট, এবং সেই সাথে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন চৌধুরী তাসনিম হাসিন, চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও বিভাগীয় প্রধান, ডায়েটেটিক্স অ্যান্ড নিউট্রিশন, ইউনাইটেড হসপিটাল। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অসংক্রামক রোগবালাই এবং সঠিক খাদ্যাভ্যাস। এই বিষয়টি নিয়ে আজ আমরা অনেক বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমাদের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমে ডক্টর অনুপম হোসেন আপনার কাছ থেকে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে আসলে কি মনে হয় যে আমাদের দেশে যে ধরনের আসলে খাদ্যাভ্যাস জনসাধারণ এটাতে প্র্যাকটিস হয়ে গেছে, এটার প্রভাবে যে রোগবালাইগুলো হচ্ছে, এটার প্রকোপটা আসলে এই পর্যায়ে কতটুকু, এবং এটা আসলে চ্যালেঞ্জটা যে রয়েছে আমাদের জন্য যে দিন দিন এই খাদ্যাভ্যাসের কারণে যে রোগগুলো হচ্ছে সেটাকে আসলে কমানো সম্ভব? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন। ইনফ্যাক্ট এক্সপেক্টেড ফার্স্ট প্রশ্ন হিসেবে আমরা যদি চিন্তা করি আমাদের বাংলাদেশে নন কমিউনিকেবল ডিজিজ যেটি আপনি বললেন, অসংক্রামক রোগ বালাই, সেটির পার্সেন্টেজ ওয়ার্ল্ড ওয়াইড যে পার্সেন্টেজ তার চেয়ে বেশি। ওয়ার্ল্ড ওয়াইড ইস অ্যারাউন্ড 75%। বাংলাদেশে কোনো কোনো অথরের যে পরিসংখ্যান সেই অনুযায়ী 78%, কেউ কেউ 80% বলে থাকেন। তার মানে হলো যে আমরা অনেক বেশি আমাদের বাংলাদেশে অসংক্রামক রোগবালাইয়ে আক্রান্ত হই। অসংক্রামক রোগবালাই কোনগুলি, এটা নিয়ে আমার মনে হয় দর্শকরা একটু কিউরিয়াস হতে পারেন। ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, অ্যাজমা, যেগুলি একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় না, এগুলি নিয়ে আমরা খুব একটা কথা বলি না। আমরা করোনা নিয়ে কথা বলছি, অনেক আগে ডায়রিয়া নিয়ে কথা বলতাম, এগুলি নিয়ে কথা বলা ঠিক আছে, কিন্তু এগুলিতে মানুষ মারা যায় কিন্তু কম্পারেটিভলি কম। মানুষ মারা যায় অধিক হলো নন কমিউনিকেবল ডিজিজে। সুতরাং এগুলি নিয়ে কথা বলার সময় এসেছে। আমরা বলছি, আপনি আমাদেরকে ডেকেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এখনই টিভিকে অনেক ধন্যবাদ। এবং যেটি বলছিলেন, এটি শুধুমাত্র খাদ্যাভ্যাসের উপরে নির্ভর করে না, কিন্তু ওভারঅল লাইফস্টাইল। খাদ্যাভ্যাস একটি ব্যাপার, এর বাইরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কতটা করছি, আমি কতখানি অ্যাক্টিভ থাকছি, অ্যাট দ্য সেম টাইম ঘুম, এই তিনটি মেজর জিনিস। আপনি দুইটি ভালো কিন্তু একটি খারাপ, কোনো না কোনো পর্যায়ে আপনি যে নন কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত হবেন। সুতরাং আপনার অন্তত এই তিনটি ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো অবশ্যই সম্ভব, কেউ যদি আমরা শুরু থেকেই আমাদের ঘুমানোর সঠিক অভ্যাসটা ডেভেলপ করি, আমরা যদি একটা খাদ্যাভ্যাস ডেভেলপ করি যে আমরা সুষম খাবার খাবো, বয়স অনুযায়ী বডি ওয়েটটা মেনটেন করব, এবং সেই সাথে আমার যা ওজন হওয়া উচিত বা বিএমআই অনুযায়ী আমার যে ওজন হওয়া উচিত সেই ওজনটা আমার মেনটেন করা। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলার জন্য ইনফ্যাক্ট আমি খুবই ইন্টারেস্টেড, বিকজ স্পোর্টস নিয়ে লম্বা সময় কাজ করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে লম্বা সময় কাজ করি, প্রত্যেকের নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটাহাঁটি বা ব্যায়াম করা উচিত। এটা যদি আমরা করি তাহলে ডেফিনেটলি আমরা নন কমিউনিকেবল ডিজিজ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। এবং যে পার্সেন্টেজ 80% বা 78%-এ উঠে গেছে, এসডিজির গোল অনুযায়ী এটাকে নামিয়ে আনতে হবে বাংলাদেশকে আগামী কিছু বছরের ভেতরে 25%-এ, 1/3-এ। কিন্তু আমরা বোধহয় সচেতন হতে পারছি না। সুতরাং এই প্রোগ্রামগুলি একটি বড় ভূমিকা রাখবে, আই বিলিভ। এবং এই যে আপনি বলছেন যে সচেতন হতে হবে, সচেতন হবার জন্য আসলে কি কি বিষয়গুলো আপনি খুব চমৎকার করে ছোট্ট করে বললেন। আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। চলে যাচ্ছি চৌধুরী তাসনিম হাসিন আপনার কাছে। আপনি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে দীর্ঘ অনেক বছর যাবতই কিন্তু আপনি খুব সফলতার সাথে আপনি কাজ করছেন। আমরা তো সবাই কম বেশি, যেটা কমনলি আমি বলবো যে একটা মিসকনসেপশন, যে ডায়েটিশিয়ান মানে হচ্ছে ওজন কমানোর জন্যই ডায়েটিশিয়ান, কিন্তু তারা কিন্তু থেরাপিউটিক ডায়েটের মাধ্যমে কিন্তু বিভিন্ন রোগের
ডিজিজ ওয়াইজ ডায়েট প্রেসক্রাইব করে থাকে। এখন কিন্তু আমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে বিভিন্ন ওয়েট কমানোর জন্য অনেক ডায়েটের ট্রেন্ড কিন্তু রয়েছে, এগুলো আপনার কাছে জানবো, এগুলো আসলে কতটুকু ফলো করা নিরাপদ আমাদের জন্য? ধন্যবাদ দীপা, খুবই একটি সময় উপযোগী প্রশ্ন করার জন্য আমাকে। প্রথমেই আমি একটু অনুপম ভাইয়ের সাথে অ্যাড করছি যে নন কমিউনিকেবল ডিজিজের ভেতরে ক্যান্সার এবং কিডনিটিও মানে যেহেতু ডায়েটের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই দুটোকেও আমাদের একটু কনসার্নে রাখতে হবে। স্পেসিফিকলি কিডনি ডিজিজ দিয়েই আসি, তাহলে আপনার কোয়েশ্চেনটির সাথে আমরা লিঙ্ক করতে পারবো যে বর্তমান যে বিভিন্ন ট্রেন্ড চলছে, ট্রেন্ডের ভেতরে কিছু ট্রেন্ড লাইক ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অ্যাপেল সিডার ভিনেগার বা অতিরিক্ত, এখন তো খুব বিটরুটের একটা ট্রেন্ড চলছে, বিটরুট পাউডার, বিটরুট জুস, গত বছর আমরা দেখেছি মোরিঙ্গা নিয়ে খুব একটা ক্রেজ। এই প্রতিটি হার্বাল ফুড বা ডায়েট লাইফস্টাইলের ডেফিনেটলি কিছু পজিটিভ ইম্প্যাক্ট আছে, বাট এখানে আমাদের কিন্তু জানাটা খুব জরুরি যে এটি কার কার জন্য প্রযোজ্য। নন কমিউনিকেবল ডিজিজের ভেতরে আমি একটু কিডনি ডিজিজ নিয়ে বেশি কথা বলতে চাই আজকে, কারণ আমাদের দেশে কিন্তু ডাটা ওয়াইজ কিডনি ডিজিজের প্রকোপটা অনেক বেশি বেড়েছে গত 10 বছরে। ইটস অলমোস্ট 1/3 বেড়ে গিয়েছে 10 বছরের আগে ডাটার সাথে যদি আমরা কম্পেয়ার করি। পরিসংখ্যান কিন্তু বলছে যে প্রতি বছর প্রায় 40 থেকে 50 হাজার মানুষ নতুন করে কিডনি রোগে রেজিস্টার্ড হচ্ছেন। তো এক্ষেত্রে কারণগুলো মূলত কি? আমরা জানি কিডনি ডিজিজের জন্য তো আনকন্ট্রোল ব্লাড সুগার, আনকন্ট্রোল হাইপারটেনশন ডেফিনেটলি আ রিজন। এর পাশাপাশিও কিন্তু আমাদের কিছু রং ফুড হ্যাবিট, যেমন অতিরিক্ত মাত্রায় প্রসেসড ফুড গ্রহণ করা, মনোসোডিয়াম টেস্টিং সল্ট, যেটা নিয়ে আমরা এত ইসে করছি যে এটা একটি মাত্রা আছে, এই টেস্টিং সলের মাত্রাটা খাদ্যে বেশি পরিমাণ থাকা, নর্মাল সোডিয়াম ক্লোরাইড, লবণের আধিক্য খাবারের ভেতরে, এবং পাশাপাশি সবচেয়ে বড় যেই বিষয়টি এফেক্ট করছে সেটি হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার, যেগুলো আসলে কতটি ফুড গ্রেডেড যা আমাদের দেশে ব্যবহার হচ্ছে। দিস অল আর টক্সিক ম্যাটেরিয়ালস, যেগুলো আমাদের শেষ পর্যন্ত বডিতে মেটাবলাইজড হয়ে যখন কিডনির মাধ্যমে বের হয়ে যাচ্ছে, ওটা কিন্তু স্টাক ইন দ্য কিডনি। টক্সিনসগুলো কিডনিতে স্টাক হয়ে আমাদের কিডনিকে একটি ঝুঁকির মুখে ফেলছে। এই পাশাপাশি এই যে আমি কিছু, আপনি যেটা বললেন কারেন্ট ট্রেন্ডের কথা, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অ্যাপেল সিডার ভিনেগার, বিটরুটস, কারা কারা নিতে পারবেন না? প্রথমেই চলে আসে কিন্তু কিডনি পেশেন্ট, রেনাল ডিসফাংশন যাদের আছে, রেনাল ইনফেকশনস বা সিকেডি বা একেআই যেটাই হোক না কেন, রেনাল ডিজিজের বিভিন্ন কিছু স্টেপস আছে। এক্ষেত্রে কিন্তু এদের একটি বড় ধরনের মিনারেল ইমব্যালেন্স থাকে বডির ভেতরে, অ্যাসিড বেস ইমব্যালেন্স থাকে। তো আমরা ম্যাক্সিমাম হার্বাল ফুডই কিন্তু অ্যাসিড বেস পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, ইটস ভেরি স্ট্রং, ইটস নট ইন আ নিউট্রাল ফর্ম। তো এই হার্বাল ফুডগুলোর ইনটেক কিন্তু প্রতিটি কিডনি রোগীর জন্য, বিটরুটে আমাদের অক্সালেট একটা ডিফর্মিটি হচ্ছে, যখন আমরা অ্যাপেল সিডার ভিনেগার নিচ্ছি সেখানে অ্যাসিডিটির কারণে একটা অ্যাসিড বেস ব্যালেন্সের ইমব্যালেন্স হচ্ছে, এবং সব কিছুই আমাদের কিডনিকে আরও স্ট্রেস করছে বডিতে মিনারেল এবং অ্যাসিড বেসের ব্যালেন্সকে সামঞ্জস্যতে আনার। এই জন্য অবশ্যই যে কোনো ট্রেন্ডি ফুড যখন আমরা ইনটেক করবো, স্পেসিফিকলি যারা এনসিডিতে আক্রান্ত, অর্থাৎ কোনো কার্ডিয়াক ইস্যুস আছে বা কিডনি কোনো সমস্যা আছে, ক্যান্সার আছে, তাদের কিন্তু অবশ্যই আমি মনে করি একজন অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে জানতে হবে যে উক্ত খাবারটি আসলে তার জন্য কতটা প্রযোজ্য। অনেক ধন্যবাদ, চমৎকার করে আপনি উত্তরটি দিয়েছেন। আশা করি দর্শকরা আমাদের আজকের যে আলোচনাগুলো হচ্ছে সেগুলোর মাধ্যমে অনেক বেশি সচেতন হবে। আমি এখন ডক্টর অনুপম হোসেন আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের সাধারণ জনগণকে খাদ্য, পুষ্টি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এই বিষয়গুলোকে সচেতন করার জন্য মিডিয়া এবং কমিউনিটি লেভেল আসলে কী কী ধরনের কার্যক্রম নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? অনেক কিছু করা যেতে পারে। ইনফ্যাক্ট অনেক বছর মিডিয়ায় কাজ করেছি, আমি মিডিয়া জানি, অনেক বছর স্পোর্টসে কাজ করেছি, কমিউনিটি লেভেলে কাজ করেছি। সুতরাং আমার মনে হয় যে আই উইল ট্রাই, এবং এটা কিন্তু একটা বিশাল একটা প্ল্যাটফর্ম। ডেফিনেটলি। তবে একটা জিনিস বলে রাখি, এখানে মাইন্ডসেটটা অনেক ইম্পর্ট্যান্ট। মানুষের মাইন্ডসেট, আমরা কিন্তু এখন ইনফরমেশন অনেক সোর্স থেকে পাই, সোশ্যাল মিডিয়া থেকে পাই, নর্মাল মিডিয়া থেকে পাই, পড়াশোনার মাধ্যমে পেপারে পাই। কিন্তু আমি যদি না করি, আমি প্রত্যেক দিন ভাবি যে আমি কালকে সকাল থেকে হাঁটবো, সেই কালকে সকাল আর কোনো দিন আসে না। আমি ফিল করি যে আগামী সপ্তাহ থেকে আমি ডায়েটটা প্রপারলি মেনটেন করব।
কিন্তু সেই আগামী সপ্তাহ আর আসছে না আমার জীবনে। আমি চিন্তা করি যে আগামীকাল রাত থেকে আমার ঘুমটা আমি রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব, কিন্তু সেই আগামীকাল রাত আর আসছে না। তাহলে কিন্তু ইনফরমেশন আমি যেখান থেকেই নিই না কেন, পাই না কেন, ওই ইনফরমেশন লেভেলেই থেকে যাবে। হোয়াট উই ক্যান ডু, আপনার প্রশ্নে যদি আসি, তাহলে সেটি হলো, আপনি চিন্তা করেন আমাদের দেশে এত টেলিভিশন, এত নিউজ পেপার, এত অনলাইন মিডিয়া, কটির ফ্ল্যাগশিপ হেলথ? আনফর্চুনেটলি নট। খুব দুঃখ লাগে। বিং এ ডক্টর, লাস্ট 40 ইয়ার্স আমি মিডিয়ার সাথে জড়িত, চেষ্টা করেছি এবং আমার মনে হয় চেষ্টা করে যাব, আমরা সবাই মিলে চেষ্টা করে যাব। একটি টেলিভিশন যদি হয় সবসময় কথা বলবে হেলথ নিয়ে, খুব ইম্পর্ট্যান্ট। আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কথা বলি, যে কোথায় ওয়ার্ল্ড ওয়াইড বলা হচ্ছে যে 1/3 এসডিজিতে 1/3 নামিয়ে আনতে হবে 75কে। আমরা সেই জায়গায় 75%ই মেনটেন করতে পারছি না, আমরা 78-এ চলে গেছি কিংবা 80-তে চলে গেছি। কিন্তু কন্টিনিউয়াস কোনো প্রোগ্রাম, কিছু গান, আমরা ছোটোবেলায় মনে আছে না বিটিভিতে যখন দেখতাম যে ছোট ছোট নাটিকা, কিছু সচেতনতামূলক প্রোগ্রাম ছিল, কিছু ছোট ছোট ফিলার ছিল যেগুলি আমাদেরকে জনস্বার্থে। সো আপনি এক জায়গায় দেখলেন, আপনি হয়তো মেসেজটা নিলেন না, আরেক জায়গায় দেখলেন আপনি তখন মেসেজটা নেওয়া শুরু করলেন, আরেকটা জায়গায় দেখলেন তখন মনে হলো না এটা করতেই হবে আমাকে। এবং এই অ্যাক্সেসিবিলিটি এই জায়গাটা আপনার কাছে একটু জানবো যে আসলে ল্যাকিংসটা আসলে কোথায়? ল্যাকিংসটা হলো, এক নম্বর হলো যে আই ডু স্ট্রংলি বিলিভ এটা আমরা ইনফরমেশন পাচ্ছি, ইউ আর রাইট, ইনফরমেশন পাচ্ছি, কিন্তু মাইন্ডসেটটা আমরা তৈরি করতে পারছি না। ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা যদি আমি চিন্তা করি, খাদ্যাভ্যাসের কথা যদি চিন্তা করি, আমরা ওই সচেতনতার লেভেলে যেতে পারিনি। আরেকটি বড় ব্যাপার, আমি একটু আগে প্রোগ্রাম শুরু হবার আগে আপনার সাথে ডিসকাস করছিলাম, বাংলাদেশের ওভারঅল ডেভেলপমেন্ট হয়ে গেছে। আপনি যদি যে কোনো শহরে যান দেখবেন অসংখ্য ফাস্টফুড শপ, অসংখ্য রেস্টুরেন্ট, এবং তার ঠিক অপোজিটে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তার মানে খাও, অসুস্থ হও, ক্লিনিকে ঢোকো। এই যে ডেভেলপমেন্ট, এই অসম ডেভেলপমেন্ট, যেই রোগীটি ভর্তি রয়েছেন তার জন্য কিন্তু সেই খাবারটা সেই পার্শ্ববর্তী দোকান থেকে কিনে নিয়ে কিন্তু তাকে খাওয়ানো হচ্ছে। ট্রু ট্রু। সো মানে আমি যেটি বলছিলাম যে এই অসম ডেভেলপমেন্টের যে ব্যাপারটি ঘটছে আমাদের বাংলাদেশে, এটি আমার মনে হয় জনগণকে সচেতন করতে হবে যে আপনি কোথা থেকে খাচ্ছেন। আমরা আরবান লাইফস্টাইলে দেখছি হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করে, ছেলে মেয়ে বাসায় থাকে, ফেরার সময় দুইজনই বাচ্চাদের জন্য ফাস্টফুড নিয়ে আসছেন, বাচ্চাকে যেহেতু সময় দিতে পারছেন না, অথবা এন্টারটেইনমেন্ট, এবং অথবা বাচ্চাকে রুটিন করে এভরি অল্টার ডে ফাস্ট ফুড শপে নিয়ে যাচ্ছেন, এবং কি খাচ্ছেন এটা তো আমরা সবাই জানি। এবং একটু আগে আপা যে এরকমটি বললেন যে এটা কিডনি ডিজিজ, ক্যান্সার থেকে শুরু করে নন কমিউনিকেবল অন্য যে কোনো ডিজিজ লাইক কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সবগুলিতেই ফ্যাক্টর হিসেবে কাজ করে। সুতরাং আমার মনে হয় ইনফরমেশন যাচ্ছে, কিন্তু ইনফরমেশনটা আমরা কেন নিচ্ছি না এই ব্যাপারেও গবেষণা হওয়া দরকার। মিডিয়ার মাধ্যমে আমরা যেটা চাচ্ছি যে আরেকটু স্ট্রেনথেন করা ইনফরমেশনগুলোকে এবং রিপিটেডলি পৌঁছে দেয়া, এবং তারপরে তো কিছু রাষ্ট্রীয় পর্যায়ে কিছু কাজ আছেই, কারণ ওয়ার্ল্ড ওয়াইডই ফাস্টফুড প্রচলিত। আমরা ফাস্টফুড থেকে একদম যে সরে আসতে পারবো বিষয়টি তা নয়, কিন্তু এখানে একটি স্ট্রং রেগুলেশন, এটি একটা আমার মনে হয় আপনি দেখেন, আপনি আমেরিকান বা অস্ট্রেলিয়ান কান্ট্রিতে যদি বার্গার বা পিৎজা চান, সাথে আপনাকে অনেকগুলো লিফ অফার করা হয়। ওরা জানছে এখানে শুধু কার্বোহাইড্রেট আছে অথবা এমন কোনো জিনিস আছে যেটা শরীরের জন্য ক্ষতিকর, সো শরীরের জন্য ভালো এরকম কিছু লিফ কিন্তু তারা দিচ্ছে, কিছু ফাইবার অ্যাডেড হচ্ছে, ফাইবার অ্যাড করছে। আমাদের দেশে এই ফাইবারের অ্যাভেলেবিলিটি এবং প্রাইস অনেক বেশি আমাদের হাতের নাগালের ভেতরে। এই যে খাবারের ব্যাপারে যে আপনারা যেমনটি বলছেন যে এখানে কিছু লিফি অ্যাড করা যায় কিনা, এই যে নীতিগুলো, এগুলো কিন্তু নীতি প্রণয়ন করার বিষয় রয়েছে, সেগুলো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে জানবো। আরেকটি যদি বলি যে আমরা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা দেখি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ক্যান্সার করতে পারে, ফুসফুসের ক্যান্সার থেকে অনেক ধরনের ক্যান্সার। কিন্তু আমরা কি কোনো ফাস্টফুড শপে বার্গার পিৎজার গায়ে লেখা থাকে কিংবা প্যাকেটের গায়ে লেখা থাকে এটাতে কত ক্যালোরি, এবং এটা ইট ক্যান কজ ওবেসিটি, আলটিমেটলি এটা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, কোনো সফট ড্রিঙ্কসের গায়ে কি লেখা থাকে? আমরা কিন্তু অনেক দিন ডাক্তাররা আমরা ক্যাম্পেইন করেছি, যে নিউট্রিশনিস্টরাও ক্যাম্পেইন করেছি আমরা, যে এই ব্যাপারটি থাকা উচিত। তাতে সচেতনতা 10 জন মানুষও সচেতন যদি হয় তাহলে এক ধাপ আগানো যাবে।
আচ্ছা, অনেক বিস্তারিতই আপনারা বললেন এক ফাস্টফুড নিয়ে। আমার ফাস্টফুড নিয়ে আরও অনেক কিছু জানার আছে, বিশেষ করে তাসনিম আপনার কাছে, যে আসলে জাঙ্ক ফুড কীভাবে ক্ষতি করে এবং সেটিকে আসলে কিভাবে কমানো যেতে পারে আমাদের প্রাত্যহিক খাবারের তালিকা থেকে, সেই বিষয়টি আরেকটু জানবো আমরা। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে জাঙ্ক ফুড কিভাবে আমাদের ক্ষতি করে থাকে, এবং আপনি খুব চমৎকার করে বললেন যে সিগারেটের যে প্যাকেট সেখানে লেখা থাকে যে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একইভাবে আপনার প্রত্যাশা হচ্ছে যে এটা করা যায় কিনা, যে ফাস্টফুডের দোকানগুলোতে যদি লেখা থাকে যে এটিও গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি চৌধুরী তাসনিম হাসিন আপনার কাছে একটু জানবো, যেহেতু জাঙ্ক ফুড নিয়ে আমরা কথা বলছি, ছোট থেকে বড় সবাই কিন্তু এই জাঙ্ক ফুডের প্রতি আমাদের একটা এডিকশন কাজ করে। সুতরাং সুস্থ থাকার জন্য এই জাঙ্ক ফুড বা এই যে ফাস্টফুড ধরনের যে খাবারগুলো রয়েছে সেটার ক্রেভিংটাকে বা খাওয়ার পরিমাণটাকে কমানোর জন্য আমরা ব্যবহারিক কী ধরনের খাবার আমরা আমাদের খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারি, একটা যদি পরামর্শ দিতেন আপনি। খুব সুন্দর বলেছেন দীপা। আমরা একটু পজিটিভ করি বিষয়টিকে, যে ফাস্ট ফুডটাকে আমরা সবসময় একটু নেগেটিভ হিসেবে দেখছি, কারণ এটাতে অল্প খাবারের ভেতরে একটু হাই ডেন্সড ক্যালোরি থাকছে, স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা বেশি থাকছে, কার্বোহাইড্রেটের পরিমাণটা, সিম্পল কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকছে। যখন আমরা এটার সাথে আবার ড্রিঙ্কস অ্যাড করছি, সো আলটিমেটলি আমাদের এনসিডির মেজর দুটো ডিজিজ, কার্ডিয়াক অ্যান্ড ডায়াবেটিস, দুটো একদম ডিরেক্টলি এফেক্টেড। তো তারপরও আমি এর আগেও বলেছি, সমগ্র বিশ্বে ফাস্টফুড প্রচলিত। আমি বলবো না যে ফাস্টফুড কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে, কিন্তু এখানে আমাদের কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে হবে। এই সারাদিনের একটা ইনটেকের, একটি মিল ইনটেকের, ইটস নট লাইক দ্যাট যে আমি যেটা বিশ্বাস করি যে আপনাকে প্রতিটা মিলই ব্যালেন্সড ওয়েতে নেওয়া ভালো, বাট কোনো কারণে যদি একটি মিল আপনার ব্যালেন্স হয়ে যায়, সাধারণত সারাদিনের মিলটিকে আমরা 5 ভাগে ভাগ করি, 2 স্মল মিল অ্যান্ড 3 লার্জ মিল। তো তখন যদি বাকি মিলগুলোকে দিয়ে আপনি এটাকে মেকআপ করেন, তাহলেও কিন্তু আমি একটা খুব ভালো একটি সামঞ্জস্য বা ব্যালেন্স ক্রিয়েট করতে পারি। যেমন অন অ্যান্ড অফ ডেফিনেটলি আমাদের পরিমাণটা কমাতে হবে, গ্রোয়িং চিলড্রেনদের ক্ষেত্রে আরও বেশি, যারা একটু ওবেস, পিডিয়াট্রিক ওবেসিটি যাদের আছে তাদের ক্ষেত্রে বাবা মাকে একটু সচেতন হতে হবে। এবং যেটি ইম্পর্ট্যান্ট, যে উইকলি একদিনও যদি তার অ্যালাউড হয় ফাস্টফুডে, আমি অ্যাডাল্ট অ্যান্ড কিডস বোথ বলছি, লক্ষ্য রাখতে হবে সপ্তাহের বাকি দিনগুলোতে যাতে এনাফ অ্যামাউন্ট অফ ফাইবার। এবং ফাস্টফুডটা যখন নেওয়া হচ্ছে, মনে করেন একটি বার্গার খাচ্ছে, তার সাথে একটি ড্রিঙ্কস খাচ্ছে, একটি আইসক্রিম খাচ্ছে, সব কিছু মিলিয়ে একটা রিচ সোর্স অফ কার্বোহাইড্রেট। যে কোনো একটিকে চুজ করে, বাকিটা বার্গারের সাথে যদি একটা ফ্রুট জুস কম্বিনেশন করি আমরা, আচ্ছা, একটি ন্যাচারাল জুস সব জায়গায় এখন অ্যাভেলেবল, তাহলেই কিন্তু একটি ব্যালেন্স করতে পারি। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। এবং যখন ফাস্ট ফুডটাকে আমরা চুজ করব, একটি জিনিস দেখেন, আমরা এই যে সচেতনতা নিয়ে বলছি, যখন একটি ফাস্ট ফুডের দোকানের কাছে বা যিনি মেনু অর্ডার নিচ্ছেন তার কাছে 80% পিপল যখন বলবে যে আমার খাবারটা টেস্টিং সল্ট বিহীন হবে, আমার খাবারটাতে আপনারা ঘন চিনি দিবেন না, তখন কিন্তু অটোমেটিক ওনার অ্যাওয়্যার হয়ে যাবে যে আমাকে এই জায়গাগুলোকে মডিফাই করতে হবে, ব্যক্তিগতভাবে অনেক বেশি সচেতন থাকতে হবে। তো এই জায়গাগুলোতে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে, প্রচারের অনেক সুযোগ আছে, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা খাবার নিয়ে অনেক কথা বলি, কিন্তু একটি বিষয় কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা কথা বলি না, সেটা হচ্ছে রেগুলার ফ্লুইড ইনটেক। পানির গুরুত্ব কতটুকু, প্রতিটি বয়সের প্রতিটি মানুষের তার শরীরের ওজন, বয়স এবং আয়তন অনুযায়ী তার পানির রিকোয়ারমেন্ট ভিন্ন, বিশুদ্ধ পানির রিকোয়ারমেন্ট। যখন একটি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল বা একটি শিশু যখন তার যেই পানিটি প্রয়োজন সারাদিনের, তার দৈনিক পানির চাহিদাটা যখন ফিল আপ হয়, তখন তার মেটাবলিজমটি ঠিক থাকে, তার কিডনি প্রপারলি কাজ করে, কিডনির ফিল্ট্রেশন ভালো হয়। কিডনির ফিল্ট্রেশনটা একটা মেজর ফ্যাক্টর কিন্তু আমাদের এনসিডির ভেতরে, যেহেতু আমরা কিডনি ডিজিজ নিয়ে এত কথা বলছি। সো এক্ষেত্রে পানির পরিমাণটা আমাদের কন্ট্রোল করাটা খুব খুব ইম্পর্ট্যান্ট। আমি ব্যক্তিগতভাবে আমার যেটা অভিজ্ঞতা, যে আমাদের অনেক এলিট সোসাইটি বা এডুকেটেড সোসাইটির পেশেন্টরাও যখন আসছেন, আমি যখন একটা অ্যাসেসমেন্ট করছি নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে, তখন দেখা যাচ্ছে তাদের ডেইলি ফ্লুইড ইনটেক যেখানে 2.5 বা অলমোস্ট 3 লিটার হওয়ার কথা, সেখানে উনি ডাউটফুল যে 1 লিটার খাওয়া হচ্ছে নাকি। তো এর জন্য আমি আজকে অনুষ্ঠানের সাথে করে, অনুষ্ঠানটির মাধ্যমে আমি একটু
টু দ্য জেনারেল পিপল এবং পেশেন্ট যারা এনসিডিতে আক্রান্ত আছেন একটু বলতে চাই যে ডায়েট প্ল্যান এবং সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি কিন্তু পানিটিও খুব গুরুত্বপূর্ণ, ফ্লুইড ইনটেকের বিষয়ও একটু বিশেষ লক্ষ্য। আমার মনে হয় যে এই জায়গায় ছোট্ট একটু অ্যাড করি, সেটা হলো পানিটা এতখানি গুরুত্বপূর্ণ মানুষের যে কোনো পারফরমেন্সে। এই যে আমরা কথা বলছি না, কথা বলা থেকে শুরু করে হাঁটা, আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করবেন, সব কিছুতেই পানির গুরুত্ব আছে। আপনার হাইড্রেশন লেভেল যদি 2% ফল করে, হাইড্রেশন লেভেল নর্মালি যা থাকা উচিত 2% যদি ফল করে, আপনার পারফরমেন্স 13% কমে যাবে। সেটি স্পোর্টস পারফরমেন্স হতে পারে, সেটি আপনি স্টুডেন্ট হলে আপনার রিডিং পারফরমেন্স হতে পারে, সেটি আপনি কাজের ক্ষেত্রে হলে যে কোনো ক্ষেত্রে কাজের পারফরমেন্স কমে যাবে। হাইড্রেশনটা এতখানি ইম্পর্টেন্ট। কিছুদিন আগে একটা রিসার্চে কিন্তু আমি দেখেছি যে যারা পানি কম খায় তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা যখন কোনো একটা ডিসিশন নেয়, কোনো একটা কথা বলতে চায়, তখন তার কথা বলতে বা ওই বিষয়ে সে যখন ডিসকাস করে বা ডেলিভারিটা দেয়, সেটা 10 সেকেন্ডের মধ্যে চলে যায়, যেখানে 2 সেকেন্ড সময় লাগার কথা। তার মানে পানির গুরুত্ব আসলে অনেক সুস্থ থাকার ক্ষেত্রে এবং ব্রেইন ফাংশনের ক্ষেত্রে। ডক্টর অনুপম হোসেন, প্র্যাকটিস করছেন, আপনিও চেম্বার করছেন, পেশেন্ট দেখছেন, সো এটা তো আপনার আপনারও ডেফিনেটলি এটা কিন্তু আমাদের একটা মোরাল রেসপন্সিবিলিটি যে আমরা শুধুমাত্র আসলে ডায়েট নিয়েই কথা বলে তা কিন্তু নয়, ডায়েটের মধ্যে কিন্তু পানি গ্রহণ করাটা সাফিসিয়েন্ট সেই বিষয়ে কিন্তু আমরা পরামর্শ আসলে দিয়ে থাকি। পানি হচ্ছে আরেকটি ব্যাপার আমার মনে হয় যে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে যেটি বলি আপনি আগের প্রশ্নে, সেটা হলো যে ইনফরমেশন মানুষের কাছে যাচ্ছে, কিন্তু সায়েন্টিফিক ইনফরমেশনটা অনেক ক্ষেত্রে পৌঁছাচ্ছে কিনা আই হ্যাভ এ বিগ ডাউট। যেমন ধরুন আমরা সবাই ডাক্তাররাও আমরা বলি হাঁটাহাঁটি করবেন, টেলিভিশনে আমরা বলি হাঁটাহাঁটি করবেন। এখন অনেক মানুষ আমাদের কথা শুনে পার্কে হাঁটতে যান, 2 পকেটে হাত দিয়ে হাঁটেন, উনি জানেনও না যে ওনার হাঁটাটা হচ্ছে কিনা। অনেকে বলেন ডাক্তার সাহেব গত 2 বছর ধরে হাঁটছি, 1 কেজিও তো কমছে না। সো উনি হাঁটার আগে পরে দেখা যাচ্ছে এক্সট্রা কার্বোহাইড্রেট সমৃদ্ধ মিল খাচ্ছেন। আমি রমনা পার্কে অনেককে চিনি যারা আধা ঘন্টা হাঁটাহাঁটি করে বিরিয়ানি খান, তারপরে একটু হাঁটাহাঁটি করে যাবার পরে বউ ভাবছে যে অনেক হাঁটাহাঁটি করে এসেছে, সুতরাং 1 গ্লাস কোক, একটু স্যান্ডউইচ। সো এই যে আমরা না জানি যে বিষয়গুলি, সায়েন্টিফিক অ্যাপ্রোচটা বলছি যে আমরা হাঁটবো, হাঁটারও প্রপার নিয়ম আছে, আমরা হয়তো এই ব্যাপারটি নিয়ে পরে অ্যাড্রেস করব। এবং এটাও আমাদেরকে জানাতে হবে জেনারেল পিপলকে যে হেঁটে আপনার বেনিফিটটা কি হচ্ছে, আর না হাঁটাতে আপনার বডি মেটাবলিজম কিভাবে অ্যাব্রাপ্ট হচ্ছে এবং সেখানে আপনার ডিসঅ্যাডভান্টেজগুলো আপনি কি ক্যারি করছেন। তো এইভাবে সায়েন্স দিয়ে, যেটা আপনি বললেন যে আমি খুব বেশি আপনার সাথে এটাতে একমত পোষণ করছি, যে প্রতিটি অ্যাডভাইসের মাধ্যমে যদি আমরা এটার সাথে একটু সায়েন্স অ্যান্ড রেফারেন্সকে অ্যাড করতে পারি, তাহলে মনে হয় আমাদের পেশেন্ট বা জেনারেল পিপলকে কনভিন্স করাতে একটি বড় ভূমিকা আমরা রাখতে পারি, অনেক উপকৃত হবে তারা। এবং পুষ্টিবিদ হিসেবে কিন্তু আমার মনে হয় আপনিও ডেফিনেটলি পরামর্শ দিয়ে থাকেন যে শুধুমাত্র ওজন কমানো নয়, যে কোনো ধরনের যে রোগগুলো রয়েছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য হাঁটার বিকল্প আসলে কিছুই নেই। এবং একই সাথে আপনি একজন পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে আপনি তো বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন, এবং আমি যতটুকু জানি যে আপনার লেটস ওয়াক নামে আপনার একটা ফেসবুক পেজ রয়েছে, যেখানে আপনি হাঁটার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। এক্ষেত্রে আপনার কাছে এখন একটু জানবো যে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য হাঁটাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং কত মিনিট একটা মানুষ হাঁটতে পারলে তিনি সুস্থ থাকতে পারবেন। অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রশ্নটি আমি সবসময় জিজ্ঞাসিত হই এবং আমার মনে হয় যে এটি জানা সবারই দরকার। সেজন্যই বলি যে আসলে হাঁটাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই বলেছিলাম, যাদের মনে আছে অবশ্যই মনে থাকবে, সেটি হলো লাইফস্টাইল মডিফিকেশনের 3টি খুব ইম্পর্টেন্ট জিনিস। একটি হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাদ্যাভ্যাস, এবং 3 নম্বরটি হলো ঘুম। সো হাঁটাহাঁটি আমরা ডেফিনেটলি করব। এটি যে পেজের কথা বললেন, এটি আমি মনে করি আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি। 20 টাকা বেতন দিয়ে ডাক্তার হয়েছি, সো সমাজের প্রতি আমার কর্তব্য রয়েছে। ডাক্তার হয়েছি 27 বছর আগে, সো লাস্ট 5 ইয়ার্স মনে হয়েছে এমন একটা বিষয় নিয়ে কাজ করি যেটাতে আমার এক্সপিরিয়েন্স রয়েছে, আমার এক্সপার্টিস রয়েছে, আমার গ্রহণযোগ্যতা রয়েছে, বিশ্বাসযোগ্যতা রয়েছে। আমার কথা মানুষ শুনবে, ক্রেডিবল কথাগুলি হবে। সো আমি বেছে নিয়েছি নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশনে হাঁটাহাঁটির ভূমিকা কতখানি। এবং হাঁটাহাঁটি এমন একটা ব্যাপার, ইউ ডোন্ট নিড এনিথিং।
আপনার অনেক কিছু দরকার নেই, কোনো খেলাধুলার মতো অনেক অ্যাপারেটাস দরকার নেই, ইউ নিড একজোড়া কেটস। এবং অনেকে মনে করে থাকেন আমাকে বোধহয় দামি কোনো কোম্পানির কেটস কিনতে হবে, এডিডাস নাইকি, নট দ্যাট। রাস্তার পাশে এখন অনেক ভালো কেটস পাওয়া যায়। মনে রাখতে হবে কেটসগুলো একটু কম উঁচু হবে এবং সামনের দিক এবং পেছনের দিক সমান থাকবে এবং কেটসগুলি একটু নরম হবে, এরকম হলেই যথেষ্ট। 500 to 1000 টাকায় এই কেটস পাওয়া যায়। এই একজোড়া কেটস দিয়ে আপনি 30 মিনিটস 40 মিনিটস আপনি শুরু করেন 10 মিনিট দিয়ে। আপনি পারছেন না, একদমই করছেন না, একদম না করার চেয়ে 10 মিনিট করা ভালো। প্রতি সপ্তাহে আপনি 2 মিনিট করে বাড়ান। টার্গেট হলো আমি 40 মিনিটসে যাব, 40 মিনিটস ইন্টু 5 ডেজ, সো 200। কেউ কেউ 150 বলে থাকেন, 150 মিনিটস উইক, আমি বলি 200 মিনিটস। এবং আই ডু স্ট্রংলি বিলিভ যে এইটা আপনাকে অনেক সুস্থ রাখবে, আপনার শরীর মন সুস্থ থাকবে, আপনার রেসপিরেশন, আপনার ডাইজেশন, আপনার নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, সবগুলি সিস্টেম ভালোভাবে কাজ করবে। এবং কেউ মনে করতে পারেন যে আমি তো সময়ই পাই না। আপনার এত সময় পাবার দরকার নেই। আপনি যে কাজ করছেন প্রতি ঘন্টায় আপনি যদি ওজন কমাবার জন্য হাঁটেন, ডিফারেন্ট ইস্যু। আর আপনি যদি সুস্থ থাকার জন্য হাঁটেন, তাহলে আপনার কাজের মাঝে প্রতি ঘন্টায় আপনি 5 মিনিট করে হাঁটেন। আপনার কলিগদেরকে একটু হ্যালো বলেন, 5 মিনিট হাঁটলেন, সো 8 ঘন্টায় আপনি 40 মিনিট হেঁটে ফেললেন। এই যে আপনি বললেন যে ওজন কমানোর জন্য এক ধরনের হাঁটা, আর একটা হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এক ধরনের, দ্রুতর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। সেই ডিফারেন্সটা কিন্তু আপনার কাছ থেকে জানবো বিস্তারিত। আমি চৌধুরী তাসনিম হাসিন আপনার কাছে চলে যাচ্ছি। আপনার নেক্সট প্রশ্নের আগে আমি একটু অ্যাড করছি অনুপম ভাইয়ের সাথে। আমরা যে একটা কমন কোয়েশ্চেন পেয়ে থাকি যে আমি তো বছরের পর বছর হাঁটছি কিন্তু আমার সুগার কন্ট্রোল হচ্ছে না বা আমার ওজন কমছে না। এক্ষেত্রে কিন্তু আমি সবসময় পেশেন্টদেরকে বলে থাকি যে আমি 1 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করছি, হয়তো সেটা খুব নিয়ম মেনেই ফিজিক্যাল এক্সারসাইজ করা হচ্ছে, কিন্তু রেস্ট অফ দ্য 23 আওয়ার্স অফ দ্য ডে অ্যাবসলিউট সেডেন্টারি, এটি কিন্তু আসলে করা যাবে না। আমাদের ওভারঅল সারাদিনই অন্তত 12 থেকে 16 ঘন্টা একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। স্পেসিফিকলি যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন, আমি বলবো যে যারা এনসিডিতে আক্রান্ত নন, ইভেন তাদের ক্ষেত্রেও একটি সুস্থ জীবনযাপনের জন্য সারাদিনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনার কাছে এখন একটু জানবো যে একজন মানুষের জন্য সুস্থভাবে সুষম খাবার গ্রহণ করা এবং ওজন কমানোর জন্য যে আমরা খাবারটা খাচ্ছি, দুটোর মধ্যে আসলে তফাৎ কি? সুন্দর বলেছেন। ওজন যদি বেশি থাকে তাহলে আমরা যার বিএমআইটি বেশি আছে, সাধারণত 24+ বিএমআই হলেই আমরা বলে থাকি যে তার কিছু না কিছু পার্সেন্টেজ অফ ওয়েট রিডাকশনের প্রয়োজন আছে। তখন মূলত তার ডায়েট প্ল্যানে ফার্স্ট রেস্ট্রিকশন হবে ফ্যাটে, আইডিয়ালি ওয়ার্ল্ড ওয়াইড, যে ফ্যাটের পার্সেন্টেজটা একটু কমে আসবে। দ্বিতীয়ত আমরা কার্বস নিয়ে চিন্তা করব, কার্বোহাইড্রেটের পার্সেন্টেজটা কিছু পরিমাণে কমে আসবে। এবং শুধু যে সব কিছু কমে আসবে তা না, আমাদের জানতে হবে তাহলে কোন নিউট্রিয়েন্টটিকে আমরা আধিক্য দিব ফর ওয়েট রিডাকশন। ডেফিনেটলি দ্যাট ইজ ফাইবার, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। যে কোনো ওয়েট রিডিউসিং প্ল্যানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের মাত্রাটা বাড়াতে হবে। প্রতিদিন ম্যান্ডেটরি একটা লিফি ভেজিটেবলস রাখতে হবে, যে কোনো একটা পাতা খেতে হবে রোজ, স্যালাডের মাধ্যমে হোক অথবা আমরা যেটা নর্মাল আমাদের দেশে শাক খাচ্ছি, শাকের মাধ্যমে হোক, একটি লিফি ভেজিটেবলস রাখতে হবে। কারণ আসলে ফাইবারের সোর্স হিসেবে আমি মনে করি আমাদের দেশে ওটস নয়, আমাদের দেশে এত প্রচুর পরিমাণে শাকসবজি হচ্ছে এবং প্রতি সিজনে আমাদের প্রত্যেক সিজনের জন্য আলাদা আলাদা শাক আছে। সো শাকটি যদি একজন সুস্থ মানুষ বা যিনি ডায়াবেটিক বা কার্ডিয়াক ইস্যুতে আক্রান্ত আছেন, তারা প্রতিদিনের খাদ্য তালিকায় শুধু শাকটি যদি রাখেন, তাহলেই কিন্তু এই ফাইবার ব্লাড সুগার এবং কোলেস্টেরলকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে। নট নেসেসারি যে ওজন কমানো মানে হচ্ছে আমাকে ওটস খেতে হবে, মানে ডেফিনেটলি আপনার খাদ্যাভ্যাসের অনুযায়ী একটি মানুষের আগে ফার্স্ট অফ অল ওয়েট রিডিউসিং প্ল্যানের জন্য আমি যেটা মনে করি তার রেগুলার খাদ্যাভ্যাসের হিস্ট্রিটা নেওয়া অনেক বেশি জরুরি, যেটার সাথে সামঞ্জস্য রেখে তার ডায়েট প্ল্যানটাকে চেঞ্জ করতে হবে। যখন একজন মানুষের সকালে যিনি রেগুলার ভাত খাচ্ছেন, তাকে যদি হঠাৎ করে আমরা বলি না ভাত না খেয়ে আপনি এখন সকালবেলা শুধু একটু সবজি সিদ্ধ খাবেন, ইট উইল বি ভেরি টাফ ফর হিম অর হার। তো এই বিষয়টি কিন্তু দেখা খুব গুরুত্বপূর্ণ যে ডায়েট যখন করছে, আমাদের দেশে ডায়েটগুলো সাকসেসফুল ম্যাক্সিমাম হয় না এই কারণে যে পেশেন্ট মোটিভেটেড থাকতে পারে না। পেশেন্ট যখন, কারণ আমাদের তো খাবার একটা সোর্স অফ এন্টারটেইনমেন্ট, এটা যে কারণে প্রথম থেকেই কথাগুলো উঠলো যে আমরা এত ফাস্ট ফুডের কাছে কেন দৌড়ে যাচ্ছি। আমাদের সোর্স অফ এন্টারটেইনমেন্ট একটু লিমিটেড আমাদের দেশে, স্পেসিফিকলি এই ক্যাপিটালে।
তখন খাবারটি একটা অন্যতম সোর্স অফ এন্টারটেনমেন্ট। তো আমি এন্টারটেনমেন্টের সোর্সটাকে বন্ধ করতে চাচ্ছি না। সো এই কারণেই কিন্তু আমাদের এটাকে স্লাইটলি মডিফাই করতে হবে, উইচ ইজ ভেরি মাচ ইন্ডিভিজুয়ালাইজড। প্রতিটি পেশেন্টের সাথে আরেকটি পেশেন্টের মিল থাকবে না। আর সুষম খাদ্য বা ব্যালেন্স খাবারের ক্ষেত্রে একটি বিষয় আমি খুব গুরুত্ব দিতে চাচ্ছি, সেটি হচ্ছে সবাই যদি একটু ক্যালকুলেট করি আমরা যে প্রতিদিনের খাদ্য তালিকায় 2 থেকে 4টি ন্যাচারাল কালার আছে কিনা। আমরা একটি কলা খাচ্ছি, ইয়েলো চলে যাচ্ছে, একটু শাক খেলাম, সবুজ চলে যাচ্ছে, সালাদে একটু টমেটো থাকছে, রেড চলে যাচ্ছে। এভাবে 2 থেকে 4টি ন্যাচারাল কালার যদি আমরা রাখতে পারি, আমরা জানি অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ভিটামিন মিনারেল এনরিচড হয়ে যাচ্ছে। অন অ্যান্ড অফ সপ্তাহে 5 দিন যদি একটি লিফি ভেজিটেবলস খাদ্য তালিকায় রাখতে পারি, ফ্যাটের ক্ষেত্রে যদি হেলদি ফ্যাটটাকে চুজ করা জানতে পারি যে কিভাবে আমরা স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটাকে কমিয়ে একটু হেলদি ফ্যাটটাকে নিতে পারবো, গুড ফ্যাটটাকে রাখতে পারবো, তাহলেই কিন্তু। আর বাকি থাকলো প্রোটিনের বিষয়টি। আমাদের দেশে প্রোটিন অনেক বেশি অ্যাভেলেবল ম্যাস পিপলের জন্য, সেটা আমি বলবো না। এক্ষেত্রে কিছু কম্বিনেশন আমরা করতে পারি, যেমন সপ্তাহে 2 দিন যদি চাল ডাল মিক্স করে একটু খিচুড়ি করা যায়, তাহলে কিন্তু চাল ডাল যখন একসাথে সামঞ্জস্য হচ্ছে তখন দুটোকে কম্পেনসেট করছে উইথ দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। সো এটি কাছাকাছি ডিম এবং মাছ মাংস, এবং এই প্রোটিন তো আসলে প্রতিদিনই কিন্তু আমাদের নেওয়া উচিত, অবশ্যই ডেইলি রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য। এভাবে কিন্তু আমরা একটু ডিম এবং মাছ মাংসকে অল্টার করেও শিশুদের বা যারা সব এফোর্ড করতে পারছেন না রেগুলার ডিম, তাদের প্রোটিনটাকে এনশিওর করতে পারি। তো এই ছোট ছোট বিষয়গুলো আমার কাছে মনে হয় যে এই টিপসগুলোকে যদি আমরা একটু সবাই রাখতে পারি নজরে, তাহলেই কিন্তু খুব সহজ হবে আমাদের ব্যালেন্স ডায়েট মিল প্ল্যানটাকে তৈরি করা। জি, আমরা এই যে সঠিক খাদ্যাভ্যাস এবং এই যে নন কমিউনিকেবল ডিজিজটাকে প্রিভেন্ট করার জন্য হাঁটা, তার পাশাপাশি আরও অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, সেগুলো আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে সুষম খাদ্যাভ্যাস কতটুকু গুরুত্বপূর্ণ। এই যে আমরা ইমব্যালেন্স ওয়েতে আমরা খাচ্ছি না জেনে না বুঝে, সেক্ষেত্রে একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ডায়েট করা উচিত। এবং ডক্টর অনুপম হোসেন, আপনার কাছে এখন জানবো, আপনি হাঁটার বিষয়ে খুব চমৎকারভাবে বলছিলেন যে ওজন কমানোর জন্য এক ধরনের হাঁটা, আরেকটা হচ্ছে যে সুস্থ থাকার জন্য এক ধরনের হাঁটা, সেটির তফাৎটা একটু জানবো। ওজন কমানোর জন্য যেটা আমরা বলি যে একটু জোরে হাঁটতে হবে। অনেকেই প্রথম প্রশ্নটা করে যে আমি 10,000 স্টেপ হাঁটতে হবে কিনা, এটি আনসার করি প্রথমে। এটি একটি কিন্তু জাপানিজ মিথ চলে এসেছে, এবং মানুষ মনে করে আমাদের 10,000 স্টেপ হাঁটতে হবে। নট নেসেসারিলি। জাপান প্রথম যখন পোডোমিটার আবিষ্কার করে, তখন ইয়াসাকি কোম্পানি এই মিথটা সামনে নিয়ে আসে যেন সবাই ওদের পোডোমিটারটা কেনে এবং ক্যালকুলেট করে যে আমি 10,000 হাঁটছি কিনা। আপনি যদি সুস্থ থাকতে চান, ছেলে হলে বা পুরুষ মানুষ হলে আপনার মোটামুটি 7,500 থেকে 8,000 স্টেপ ইজ গুড এনাফ। আর আপনি যদি মেয়ে হন, 6,500 থেকে 7,000 স্টেপ ইজ গুড এনাফ। এবং সেটা খুব সহজেই বাংলাদেশি মানুষরা করতে পারে। কিন্তু আপনি যদি ওজন কমাতে চান, তাহলে আপনাকে জোরে হাঁটতে হবে এবং আপনার স্টেপ সংখ্যা 12,000 থেকে 15,000 হতে হবে। ইন দ্যাট কেস আপনাকে 1 ঘন্টা বা 1 ঘন্টারও একটু বেশি সময় হাঁটতে হবে। সেই 1 ঘন্টাকে ডিজাইন করবো আমরা কিভাবে? প্রথম 15 মিনিট হলো ওয়ার্ম আপ ফেজ, একটু স্লো ফেজ, যেখানে আমরা প্রতি মিনিটে 80 to 85 স্টেপ দিব। তারপরে 30 মিনিট হলো 1 মিনিটে মিনিমাম 100 স্টেপ, 100 মিটার অতিক্রম করতে হবে। এইটা 30 মিনিটস। এইখানে 8 মিনিট যাবার পরে অ্যারোবিক অক্সিডেশনে রূপান্তর হবে এবং ফ্যাট বার্ন হওয়া শুরু হয়, এবং তারপরের 15 মিনিট আবার কুল ডাউন ফেজ। সো 15 মিনিটস ওয়ার্ম আপ, 30 মিনিটস ফার্স্ট ওয়াক বা ব্রিস্ক ওয়াক বা পাওয়ার ওয়াক, অ্যান্ড 15 মিনিটস হলো কুল ডাউন। এই 1 ঘন্টায় আমার মনে হয় অনেকেই প্রায় 12,000 স্টেপ করে হেঁটে ফেলতে পারে। বডিকে ক্যাটাবলিক স্টেটে নিয়ে যেতে হবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, এই ব্রিস্ক ওয়াকটা। আমরা চেষ্টা করছি বাংলাদেশের সিলেবাসে, প্রাইমারি স্কুল অথবা হাই স্কুলের সিলেবাসে, যেখানে আমরা সবার জন্য স্পোর্টসের কথা চিন্তা করছি, সেখানে হাঁটাহাঁটিটা ক্যান বি এ প্রায়র সাবজেক্ট। এটা নিয়েও পড়াশোনা করা যায়, এবং এটা নিয়ে যে জানবে তার
পরবর্তী লাইফটা কম্পারেটিভলি বেটার হবে। এবং আমরা অনেকেই উইশ করি না যে কারো বার্থডে 68 বার্থডে উইশ করছি যে আপনি অনেক দীর্ঘদিন দীর্ঘ হায়াত দিক আল্লাহ আপনাকে। আমি যদি রোগশোকের সাথে 60 বছরে থাকি তাহলে আল্লাহ আমাকে লম্বা হায়াত দিলে আমি ওই হায়াত দিয়ে কী করব? সো আমার মনে হয় আমরা লম্বা সময় বাঁচবো ডেফিনেটলি। আমাদের 73-74 এখন আমাদের গড় আয়ু, কিন্তু আমরা যদি এই গড় আয়ুটাকে এনজয় করতে চাই, আমরা যদি 80 বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকতে চাই, রাখতে চাই নিজেকে, তাহলে অবশ্যই আমরা 20 বছর বা তারও আগে থেকে আমরা হাঁটাহাঁটিকে অভ্যাসে পরিণত করা দরকার। অর্থাৎ আমাদের শুধুমাত্র যে রোগ বালাই হলে আমরা হাঁটবো তখন একেবারেই না, ভবিষ্যতে আমরা যেন সুস্থ থাকতে পারি সেজন্য হাঁটার অভ্যাসটা ছোটবেলা থেকেই তৈরি করতে হবে। এটাই হচ্ছে আপনার মেসেজ। আমি চলে যাচ্ছি চৌধুরী তাসনিম হাসিন আপনার কাছে, যে এখন তো আসলে আমরা অর্গানিক ফুডের প্রতি অনেক বেশি এখন আমি বলবো যে অনেক সচেতন। আমরা অর্গানিক ফুড খেতে চাই, আমরা ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, ব্রাউন আটার রুটি, হোল গ্রেনের যে খাবারগুলো রয়েছে সেগুলো খাচ্ছি। অনেকেই কিন্তু প্রশ্ন করে আমাদের কাছে, আপনি প্র্যাকটিস করছেন, আমি নিজেও প্র্যাকটিস করছি, যে আমি তো আসলে অর্গানিক ফুড হিসেবে আমি এই লাল চাল, লাল আটার রুটি এগুলো আমি অ্যাভেলেবেল পাচ্ছি না। সো আমি সাদা চাল আমাকে খেতে হচ্ছে বা সাদা আটার রুটি আমাকে খেতে হচ্ছে। সো এখানে পেশেন্টদেরকে বোঝানোর জন্য আসলে আপনারা কিভাবে কাউন্সিলিং করে থাকেন, যে ডিফারেন্ট আসলে কোথায়? দীপা, খুব সুন্দর একটি পয়েন্ট আপনি হাইলাইট করেছেন। হ্যাঁ, আমাদের দেশে এখন ডেফিনেটলি ব্রাউন আটা মানে হোল গ্রেইন যেটি বা হোল রাইস যেটাকে আমরা বলছি, বা ব্রাউন সুগার রিফাইন্ডের থেকে বেটার। দুটো কারণে এটিতে ফাইবার আছে, এবং আমরা জানি রাইসের আপার কোটিংয়ের ভেতরেই একটি খুব গুরুত্বপূর্ণ বি কমপ্লেক্স, ইটস ভেরি এনরিচড উইথ বি কমপ্লেক্স। সো দেখা যাচ্ছে যখন রিফাইন্ড হয়ে যাচ্ছে আমরা ফাইবারটা তো পাচ্ছি না, প্লাস কিছু ইম্পর্টেন্ট ভিটামিন মিনারেলসও হারটা কমে আসছে। তবে ফাইবারের ক্ষেত্রে আমি এই জায়গাটাতে একমত না, এই কারণে যে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে, কিছুক্ষণ আগেও আমি বলেছি, লিফি ভেজিটেবলস অ্যাভেলেবল। সো আমাদের দেশে ফাইবারের প্রাইমারি সোর্স হবে হচ্ছে লিফি ভেজিটেবলস। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে সাধারণত এই রিকমেন্ডেশনসগুলো আসে, তাদের কিন্তু আবহাওয়াজনিত কারণে প্রচুর পরিমাণে শাকসবজি ওখানে ফলন হচ্ছে না, মানে সারা বছর জুড়ে অতটা অ্যাভেলেবল থাকছে না লিফি ভেজিটেবলস। তখন ফাইবারের সোর্স হিসেবে তারা ব্রাউন ব্রেড, ওটস এগুলোকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু আমাদের দেশে কিন্তু ফাইবারের জন্য নয়। তবে হ্যাঁ, যখন এটি অ্যাভেলেবল, যার কাছে অ্যাভেলেবল বা যার কাছে ইটস ম্যানেজেবল, গম ভেঙে আটা তৈরি করা অথবা ঢেকি ছাটা চাল, নিঃসন্দেহে ভিটামিন মিনারেলসে এনরিচড এটি। কিন্তু ফাইবারের কথা চিন্তা করে যে আমাকে ওটা নিতেই হবে, কমার্শিয়াল ফর্মে হলেও নিতে হবে, এই বিষয়টাতে আমি আসলে খুব একটা এমফাসাইজ করে থাকি না পেশেন্ট। কিন্তু এটি তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো, যে হোল গ্রেনের যে খাবারগুলো খাচ্ছি ফাইবার থাকছে বেশি। অবশ্যই, নিঃসন্দেহে ভালো, কিন্তু আমার তো অ্যাভেলেবিলিটির ব্যাপারটিও চিন্তা করতে হবে। যখন আমি পেশেন্টের মিল প্ল্যানটাকে এতটা কমপ্লিকেটেড করে ফেলবো যে সেটা তার এফোর্টেবিলিটির বাইরে চলে যাচ্ছে, সেটা তার অ্যাভেলেবিলিটির বাইরে চলে যাচ্ছে, তখন কি হবে? সে ওটাকে একটি দীর্ঘ সময় মেইনটেইন করতে পারবে না। কন্টিনিউ করতে হবে কিন্তু ডায়েট প্ল্যান ফর প্রলং টাইম। স্পেসিফিকলি আমরা আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলছি, নন কমিউনিকেবল ডিজিজ, ওয়ান্স সামওয়ান ইজ আ ডায়াবেটিক, হি অর শি উড বি ডায়াবেটিক টিল ডেথ, অলমোস্ট লাইফলং। সো ডায়াবেটিককে কন্ট্রোল করা যাবে, কিন্তু ডায়াবেটিককে তো নির্মূল করা যাবে না। কার্ডিয়াক ইনসিডেন্টস যখন হয়ে যাচ্ছে সেটাকে ট্রিট করা যাবে, কিন্তু সবসময়ই তাকে সাবধানতাটা অবলম্বন করে চলতে হবে। স্ট্রোকের ক্ষেত্রেও তাই, ক্যান্সারের ক্ষেত্রেও তাই। সো এই ক্ষেত্রে লং ট্রিটমেন্ট, যে ধরনের পেশেন্ট লং ট্রিটমেন্টের আন্ডারে যে পেশেন্টদেরকে থাকতে হবে, লং ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড যে ডিজিজগুলোর জন্য, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব অ্যাডজাস্টেবল ডায়েট প্ল্যানে আমাদেরকে আগাতে হবে, যেটা পেশেন্ট লম্বা সময় ধরে কন্টিনিউ করতে। অর্থাৎ অ্যাভেলেবিলিটিটাও অনেক বেশি, অনেক যে আমি যাকে ডায়েট চার্টটা দিচ্ছি সেই ব্রাউন আটার রুটি, ব্রাউন রাইস, সেটা অ্যাভেলেবল কিনা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হলো যে অর্গানিক নিয়ে আমরা অনেক কথা বলি না। অর্গানিক যে ব্যাপারটা হচ্ছে, আমার নিজের একটা ফার্ম রয়েছে। আমি প্রথমে গড়ে তুলেছিলাম এই ফার্মটা যে আমার ফ্যামিলির নিডটা ফুলফিল করবে, যেন একদম টাটকা জিনিসগুলো পাই এবং আমি জানবো যে কীভাবে উৎপন্ন হয়েছে, একেবারে মাছ, শাকসবজি থেকে শুরু করে চাল অবধি। সো আমি দেখলাম যখন আমরা বড় করে ফেললাম, আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে যুক্ত হলাম, তখন দেখলাম যে খরচ হয় অর্গ্যানিকে, সেই খরচ যখন মার্কেটে নিয়ে যাওয়া হয় সেটার ক্রেতা খুঁজে পাওয়া দুষ্কর। এবং অন্যরা কিভাবে পাচ্ছে, তখন দেখা গেল যে অ্যাকচুয়ালি অর্গ্যানিক বলে যেটা আমাদেরকে দেয়া হচ্ছে সেটা আদৌ অর্গ্যানিক কতখানি, সেটাতে পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে এবং সেটা লুকিয়ে ফেলা হচ্ছে। সো
আমার মনে হয় যে এই ব্যাপারগুলি নিয়ে আরো কাজ হওয়া দরকার। আমরা অর্গানিক যেটা বলছি এটা আদৌ অর্গানিক। এই যে আপনি যেটার কথা বললেন যে অর্গানিক বললেও আসলে অ্যাকচুয়াল ওয়েতে সেটা কিন্তু অর্গানিক না। এখানে কিন্তু খাদ্য নীতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সংস্কারের বিষয়টি আপনার কাছে জানবো, তবে তার আগে আমি আরেকটু বিষয়ে আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে আপনি তো হাঁটার ব্যাপারে খুব চমৎকার করে বললেন, তার পাশাপাশি ঘুমের বিষয়টা জানতে চাই। ঘুমটাও কিন্তু আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা মানুষ সুস্থ থাকার জন্য সর্বনিম্ন বা সর্বোচ্চ কতটুকু তার ঘুমানো উচিত, কত ঘন্টা? 7 থেকে 8 ঘন্টা। আমরা এখন কেউ কেউ বলি আমেরিকান জার্নাল অনুযায়ী এটা 9 ঘন্টা হওয়া উচিত। এবং বাংলাদেশে বোধহয় আমরা যে যত কম ঘুমাই নিজেকে স্মার্ট মনে করি, স্পেশালি জেনজি, এবং পরবর্তীতে আমরাও ইনফ্যাক্ট অনেক রাত পর্যন্ত জেগে থাকি এবং ঘুম যে সময় হওয়া দরকার সেই সময়টা পেরিয়ে যায়। রাত 2:30 পর্যন্ত আমরা বলি যে 10টা থেকে 2:30 পর্যন্ত এই সময়টা ঘুমের পারফেক্ট টাইম, পারলে আরেকটু আগে শুরু করা। কিন্তু আমরা তো সেটা করিই না। আমি দেখি যে আমাদের সমসাময়িক যারা, ইভেন ডাক্তাররা, আমরা রাত 12টা থেকে 1টা পর্যন্ত জেগে থাকি এবং তারপর ঘুমোতে যাই। সো আমি বলবো যে ঘুমের ব্যাপারটাই যত্নবান হতে হবে আমাদের সবাইকে। একেবারে ছোট বয়স থেকে ব্যাপারটি বাবা মা খেয়াল রাখবেন, তাহলে এটি অভ্যাসে পরিণত হবে। আর অনেকেই বলে থাকেন আমি ঘুমাতে পারি না, ঘুম আসে না, দেরিতে আসে, যে ব্যাপারগুলো ছোট্ট করে অনেকেই করে থাকে, ভালো ঘুম হয় না বা কোয়ালিটির কোনো ঘুম হয় না। সেই উত্তরটা আপনার কাছে জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে নিচ্ছি। নো ওয়ারিস। বিরতির আগে আমরা কথা বলছিলাম ঘুম নিয়ে। আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে অনেকেই কমপ্লেন করে থাকে বা প্রশ্ন করে খুব হতাশা নিয়ে যে আমি ঘুমাচ্ছি কিন্তু আমার ঘুমটা কোয়ালিটির ঘুম হয় না। সেক্ষেত্রে কোয়ালিটি ঘুমের জন্য তিনি কি করতে পারেন? আমার মনে হয় অনুষ্ঠানের শুরুতেই একটি ব্যাপার খুব জোর দিয়ে বলেছি, আবারও বলি, সেটি হলো মাইন্ডসেট। আচ্ছা, আপনি খাবারটা সুষম হবে, এটার জন্য মাইন্ডসেট খুব ইম্পর্টেন্ট। যে আমি ফাস্ট ফুড খাবো না, বা খেলে সপ্তাহে একদিন, আপা যেমনটি বললেন যে আমি যদি সেটি খাইও তাহলে আমি কম্পেনসেট কিভাবে করতে পারি সেটি আমার প্ল্যানে থাকবে। সো আমার মাইন্ডসেটটা জরুরি। ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রেও মাইন্ডসেটটা জরুরি, যে আমি আগামীকাল থেকে হাঁটবো, সেই আগামীকাল আসছে না, এটা যেন না হয়। আর ঘুমের ক্ষেত্রেও এটা জরুরি যে আমি ঘুমাবো 10টায় ঘুমাবো। এবং আমি বিলিভার হিসেবে বিশ্বাস করি আপনি যদি চান আল্লাহ সেটা আপনার জন্য সহজ করে দেন। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ফার্স্ট অফ অল আপনাকে মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে আপনি 10টা বা 11টা বা যত দ্রুত সম্ভব ঘুমাবেন। তার মানে হলো আপনি সন্ধ্যায় যত দ্রুত সম্ভব আপনার ডিনারটা কমপ্লিট করে ফেলবেন। এখন মোটামুটি বাই 6:30 মাগরিব কমপ্লিট হয়ে যায়। সো আপনি 7:30-তে ডিনার করে ফেলেন, তাহলে আপনি 2 ঘন্টা সময় পাচ্ছেন ডিনারের পরে খাবারটা মোটামুটি হজম হওয়ার। তারপরে আপনি একটু হালকা পায়চারি করে ঘুমাতে গেলেন। যখন ঘুমাতে যাবেন তার আগে আপনি লিখে ফেলবেন আপনার পরের দিনের কি করতে হবে। কারণ আমরা ঘুমাতে গেলেই প্রথম চিন্তা আসে পরের দিন সকালবেলা উঠে অমুককে হ্যালো করতে হবে, তমুককে এটা বলতে হবে, অমুক মিটিংয়ে যেতে হবে, তমুক এটা বলতে হবে। সো এগুলিকে আপনি লিপিবদ্ধ করে ফেলেন, তাহলে ঘুমটা ডিস্টার্ব হবে না। আরেকটি বড় ব্যাপার ব্লু লাইট এক্সপোজার, সেটা আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, আমাদের বাচ্চারাও অভ্যস্ত হয়ে গেছে। সন্ধ্যার পরে না পারলে আপনি মোবাইল হাতে নেবেন না। এটি ইটস এ রিকোয়েস্ট টু দ্য পিপল হু আর লিসনিং। সো আই বিলিভ যে এটা যদি আপনি করেন তাহলে দেখবেন ব্লু লাইট এক্সপোজার আমাদের ঘুমটাকে পিছিয়ে দেয়। এবং আলটিমেটলি এমন একটা সময় আমরা ঘুমাই এবং এমন একটা সময় উঠি, সকালবেলা ঘুম থেকে উঠলে মনে হয় আরেকটু ঘুমালে বোধহয় ভালো হতো। সো এই যে ব্যাপারটি, এটি আমাদের সারা দিনকে মিস করে ফেলে। সো আজকের এই পার্টে আমার মনে হয় যে অন্য সব কিছু যদি ভুলে যায় মানুষ, এই ব্যাপারটি অন্তত মনে রাখবে, আমাদের ঠিক সময়ে ঘুমাতে হবে, ঠিক সময়ে উঠতে হবে। অ্যান্ড আপনি যদি সকালবেলা ঘুম থেকে ওঠেন, ইউ স্টার্ট এ ডে যেটা হয়তো ক্যান ব্রিং লট অফ হারমোনি টু ইউ। এখানে অর্থাৎ আমরা বলতে পারি যে বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী আমাদেরকে চলতে হবে, রাতে ঘুমানো এবং দিনের বেলা জেগে থাকা। এবং ধর্মীয় একটা ব্যাপারও আছে, সেটা হলো বলা হয় যে ফজরের নামাজের পরে আপনি আর ঘুমানোর চেষ্টা করবেন না। সো বিফোর ফজর আপনি উঠে পড়বেন। তার মানে আপনি যদি ব্যাক ক্যালকুলেশন করে সেই অনুযায়ী ঘুমান, দ্যাট উড বি দ্য বেস্ট পসিবল থিং। এখানে আমি একটু অ্যাড করব অনুপম ভাইয়ের সাথে।
দীপা, আপনি যেহেতু প্র্যাকটিস করছেন, আপনিও দেখবেন পেশেন্টদের কাছ থেকে হিস্ট্রি নিয়ে, যখনই কোনো পেশেন্ট আমাকে বলে ঘুম হচ্ছে না বা ঘুমটা সাউন্ড স্লিপ হচ্ছে না, আমি কিন্তু জানতে চাই তার সারাদিনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল কি, এবং মোস্টলি ইন 90% কেসেসে দেখা যায় যে তার সারাদিন হার্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই বললেই চলে। তো আমাদের শরীর ঘুম ইটস আ বায়োলজিক্যাল ক্লক, যেটা বললেন আপনি। তো কখন আমাদের শরীর এক্সস্টেড হবে, ঘুমটা আমাদের কেন রাতে আসে? আমরা সারাদিন কাজ করব, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবো, তারপর আমরা এক্সস্টেড হয়ে রাতে ঘুমাবো। তো এক্সস্টনটা তো আসতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল যখন থাকছে না, দিনের বেলা যখন 11টা 12টা পর্যন্ত উনি বিছানায় থাকছেন, তখন তো আমরা ফিজিক্যালি এক্সস্টনের কোনো স্কোপই পাচ্ছি না। এবং তাদের কিন্তু একটা এক্সকিউজ থাকে, আমি এক্সকিউজে বলবো যে আমি হাঁটার সময় পাই না। এটি একটি পয়েন্ট। আরেকটি বিষয় আমি একটু হাইলাইট করতে চাচ্ছিলাম, যে রাতের ঘুম আর দিনের ঘুম অনেক গালফ অফ ডিফারেন্স। স্পেসিফিকলি নিউ জেনারেশন মনে করে যে আমি তো ঘুমাচ্ছি রাত 3টার সময়, আমি উঠছি, আমার তো হচ্ছে 8 ঘন্টা ঘুম, আমি উঠছি 10টা 11টায়। এখানে কিন্তু সূর্যের আলোর সাথে, ইউভির সাথে আমাদের মেটাবলিজমের একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে। আবার আমাদের স্লিপিং প্যাটার্নের সাথে আমাদের মেটাবলিজমের একটা সম্পর্ক রয়েছে। তো এই তিনটি কানেক্টেড একটি আরেকটির সাথে। আইডিয়াল বিষয়টি কি হবে, যে ইউভি লাইট বন্ধ হয়ে যাচ্ছে, সূর্যের আলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের বডি এক্সস্টেড হয়ে যাচ্ছে, তখন স্লিপিং প্যাটার্ন শুরু হচ্ছে এবং মেটাবলিজম শিফট করছে, মেটাবলিজম স্লিপিং মুডে চলে যাচ্ছে। আবার সূর্যের আলো আসছে, মেটাবলিজম আবার তার সুইচটাকে চেঞ্জ করছে। কিন্তু এখানে যখন সূর্যের আলো থাকা অবস্থাতে আমরা ঘুমাচ্ছি এবং রাতের একটি ম্যাক্সিমাম সময় আমরা নিজের ঘুমকে ডিপ্রাইভ করছি, তখন কিন্তু আমাদের মেটাবলিজম হ্যাম্পার্ড হবে এবং তাদের ক্ষেত্রে ওজন কমানো, ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করা উড বি ভেরি ডিফিকাল্ট। আরেকটা ব্যাপার, সেটা হলো ক্যান্সার। এবং রিসেন্ট গবেষণায় দেখা গেছে যারা এই প্যাটার্নে ঘুমায় তাদের জন্য ক্যান্সার সেল ডেভেলপ করে বেশি, কার্সিনোজেন। নিউট্রিশনের পার্সপেক্টিভে আমরা আরেকটু অ্যাড করব যে একদমই যাদের সিভিয়ার ইনসমনিয়ায় লম্বা সময় ধরে ঘুমাচ্ছেন, আমার দুটো অ্যাডভাইস তাদের জন্য। একটি হচ্ছে এক্সারসাইজটা আপনি করেন, যেটা বললেন অনুপম ভাই, আফটার মাগরিব, ডিনারের পরে 30 থেকে 40 মিনিট গ্যাপ দিয়ে আপনি আপনার এক্সারসাইজটা করেন, সো দ্যাট আপনার মানে আপনি যাতে টায়ার্ড হচ্ছেন, এক্সস্টেড হচ্ছেন। এবং পাশাপাশি ম্যাগনেসিয়ামের সাথে ঘুমের একটি বড় সম্পর্ক রয়েছে। খুব অ্যাভেলেবল সোর্স হচ্ছে কলা। তো যাদের ডায়াবেটিস নেই বা ওজনটা কন্ট্রোলে আছে, ঘুমাতে যাওয়ার আগে একটি মাঝারি সাইজের কলা আপনারা ইনটেক করতে পারেন। একটি ব্যানানা ইনটেকের মাধ্যমে যে ম্যাগনেসিয়ামটা আপনি 40 থেকে 50 মিনিটের মধ্যে পাবেন, এটা উড বি ভেরি হেল্পফুল একটি সাউন্ড স্লিপের জন্য। বলতে পারি আসলে সঠিক নিউট্রিয়েন্ট এবং একটা সুশৃঙ্খল জীবন যাপনের বিকল্প আসলে কিছুই নেই সুস্থ থাকার ক্ষেত্রে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওভারঅল একটা মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে প্রত্যেকটা মেসেজ আমরা আপনাদের দুজনের কাছ থেকে কিন্তু পেয়েছি। আবারও ধন্যবাদ এখন টিভির পক্ষ থেকে। ধন্যবাদ দীপা আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।